जैन धर्म एवं दर्शन संक्रांत आमादेर এই ভিডিও সিরিজে আমরা तीर्थंकरদের কয়েকজনের জীবনী পড়েছি। जैन तत्त्वविद्या सम्बन्धे কিছুটা জ্ঞান লাভ করেছি। আজকে আমরা একটু অন্য ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আচার্য উমাস্বাতি বলছেন, সম্যক দর্শন জ্ঞান চরিত্রাণি মোক্ষ মার্গ, অর্থাৎ मोक्ष बा मुक्तिर पथटा होच्छे तीनटे रत्नत्रय, सम्यक दर्शन, सम्यक ज्ञान एवं सम्यक चारित्र। एटाई वास्तविक अर्थे मुक्तिर पथ बा मुक्तिर साधन। जे सब व्यक्ति এই পথের দিকে অগ্রসর হয়, এই পথ অনুসরণ করে এবং এই পথকে জীবনে রূপায়িত করার চেষ্টা করে, তিনি শুধু যে মোক্ষ মার্গের দিকে এগিয়ে যান এটাই নয়, তার সঙ্গে সঙ্গে তার ইহলৌকিক জীবনটাও সুন্দর হয়ে ওঠে। তো যে কারণে যারা নাস্তিক, যারা পরলোক বা জন্মান্তরে বিশ্বাস করেন না, তাদের পক্ষেও এই জৈন ধর্মের যে মোক্ষ মার্গের অনুসারী জীবনযাত্রা, তাদের পক্ষেও এটা লাভদায়ক, মানে এটা নিশ্চিতভাবেই বলা যায়। এখন এই যে মোক্ষ মার্গে অগ্রসর হওয়ার পথে একজন শ্রাবক, সাধু সন্ন্যাসীদের কথা হচ্ছে না, একজন গৃহস্থ মানুষ কিভাবে সে জীবনযাপন করবে, তো এটাকেই আমরা বলছি মার্গানুসারী জীবন বা মোক্ষ মার্গের অনুসারী জীবন। মানে আচার্য হরিভদ্র সুরী তার ধর্মবিন্দু গ্রন্থেও বলেছেন, আর কলিকাল সর্বজ্ঞ নামে যিনি বিখ্যাত, সেই সর্বজ্ঞ, কলিকাল সর্বজ্ঞ শ্রী হেমচন্দ্রাচার্য, তিনি তার যোগশাস্ত্র গ্রন্থেও এই মার্গানুসারী জীবনের ৩৫টি গুণ বা ৩৫টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তো ৩৫টি বৈশিষ্ট্য এ মনে রাখা খুব সহজ বিষয় নয়, মুখস্থ করতে হবে বাচ্চাদের মতো, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। যাতে আমরা সহজে মনে রাখতে পারি তার জন্যে এগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। যেসব জিনিসগুলো পালন করলে আমাদের ইহলৌকিক জীবনটা সুন্দর হবে, আমি তো পরলোকের কথা বাদই দিয়ে দিলাম, সেই জিনিসগুলো মোট ৩৫টি আমাদের এই দুটো গ্রন্থে উল্লেখ করা হয়েছে, ধর্মবিন্দু এবং যোগশাস্ত্র, এই দুটো গ্রন্থে। তো এই যে ৩৫টি বিন্দু বা ৩৫টি বৈশিষ্ট্য, একে সহজে মনে রাখার জন্যে আমরা 4 ভাগে ভাগ করেছি। কি কি না, জীবনে পালনযোগ্য 11টি কর্তব্য, আমাদেরকে 11টি কর্তব্য পালন করতে হবে। আর 8টি দোষের পরিত্যাগ, 8 প্রকারের দোষ আমাদেরকে বর্জন করতে হবে, এই দোষ থেকে আমরা যেন দূরে থাকতে পারি। 8 প্রকার গুণের শ্রদ্ধা আর 8 প্রকারের সাধনা। তো তাহলে 35টি মনে রাখা সহজ হচ্ছে এভাবেই। 11টি কর্তব্য, বাকি যে 3টে ক্যাটাগরি করেছি সেগুলো সবগুলোতেই 8টি করে আছে। 8টি দোষের পরিত্যাগ, 8টি গুণের শ্রদ্ধা আর 8 রকমের সাধনা। তাহলে 3 8 24 আর 11টি কর্তব্য, মোট 24 যুক্ত 11 সমান 35। তো আমরা এই যে প্রথম যে ছবিটা দেখছি, এই ছবিটা হচ্ছে জীবনে অবশ্য পালনীয় কর্তব্যের প্রথম কর্তব্য। সেটা কি না, সৎ পথে উপার্জিত ধন সম্পদ, এটা হচ্ছে প্রথম কর্তব্য। জীবনে ধন সম্পদের প্রয়োজন আছে। যিনি অপরিগ্রহী সন্ন্যাসী
তার ধন সম্পদের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা যারা গৃহস্থ মানুষ আমাদের সমস্ত কিছুর জন্যেই ধন সম্পদের প্রয়োজন আছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধন সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে সৎ পথে, ন্যায় ও নীতির মাধ্যমে। সেই সঙ্গে এটাও ঠিক যে যে ব্যক্তির উপর নির্ভর করে তার অধীনস্থরা জীবিকা নির্বাহ করে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, তার ইচ্ছাকৃত ক্ষতি করা, তার সম্পত্তি আত্মসাৎ করা, এই জিনিসগুলো এগুলো একেবারেই ঠিক নয়। এগুলো হচ্ছে অনৈতিক বিষয়। মানে আমি কারো অধীনে চাকরি করছি, আমি সরকারি কর্মচারী, সরকার আমাকে বেতন দেয়, তো স্বাভাবিকভাবেই যে রাষ্ট্র দেশ যে আমাকে পয়সা দিচ্ছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ঠিক নয়। দেশের ইচ্ছাকৃতভাবে ক্ষতি করা ঠিক নয়, সরকারি সম্পত্তি আত্মসাৎ করা ঠিক নয়। সেরকম কেউ কোনো কোম্পানির অধীনে কাজ করছে, তো সে কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, কোম্পানির ইচ্ছাকৃতভাবে ক্ষতি করবে না, কোম্পানির সম্পত্তি সে আত্মসাৎ করবে না। কোনো দোকানের কর্মচারী, সে দোকানদারের উপরই তো নির্ভরশীল, দোকানদার তার বেতন দেয়, তো স্বাভাবিকভাবেই সে দোকানের মালিকের, দোকানদারের কোনো ক্ষতি সেই কর্মচারী করবে না। তো এইভাবে আমরা সৎ পথে ন্যায় ও নীতির মাধ্যমে অর্থ উপার্জন করতে পারি। এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যেসব বন্ধুরা আমাদের উপরে বিশ্বাস রাখে তাদের সেই আস্থার, সেই বিশ্বাসের অমর্যাদা করা ঠিক নয়। তো তাহলে আমাদেরকে ন্যায়সঙ্গত পথে অর্থ উপার্জন করতে গেলে কি করতে হবে? যার অধীনে আমরা জীবিকা নির্বাহ করি তার বিশ্বাসের মর্যাদা রাখতে হবে, তার যাতে ক্ষতি না হয় সেটা দেখতে হবে, তার সম্পত্তি আত্মসাৎ করার যে প্রবণতা যদি মনের মধ্যে জেগে ওঠে সেটাকে দমন করতে হবে, বন্ধুদের বিশ্বাসের মর্যাদা রাখতে হবে। চুরি, ব্যবসার নীতি নিয়ম লঙ্ঘন করা, জুয়া খেলা, লটারিতে অংশগ্রহণ করা, কালোবাজারি এবং নিন্দনীয় অনৈতিক উপায়ে উপার্জন থেকে নিজেকে বিরত রেখে আমাকে সদাচারের মাধ্যমে যে অর্থ আমি উপার্জন করেছি সেই ঐশ্বর্যই হচ্ছে আমার নিজস্ব ধন, এবং সেই ধনের উপর নির্ভর করে আমাকে জীবিকা নির্বাহ করতে হবে। এটা প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য হচ্ছে আয় অনুসারে ব্যয়। প্রতিটি গৃহস্থকে তার আয়ের অনুপাতে ব্যয় করতে হবে। আয়ের অতিরিক্ত অর্থ খরচ করাটা মোটেই ঠিক নয়, অর্থাৎ আমাকে উচিত ব্যয় করতে হবে। এখন একটা খুব কথা শুনতে পাওয়া যায় ইএমআই ট্র্যাপ, মানে ইএমআইয়ের ফান্ড। আমি যে অর্থ রোজগার করছি, আমার সামনে মার্কেট রয়েছে এবং সেই মার্কেট আমাকে প্রতিনিয়ত হাতছানি দিচ্ছে, কৃত্রিমভাবে আমার মনের মধ্যে চাহিদা তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং সেই চাহিদা যাতে আমি পূরণ করতে পারি তার জন্যে বিভিন্ন কোম্পানি মান্থলি ইনস্টলমেন্টে অর্থাৎ মাসিক কিস্তিতে আমাকে ধারে জিনিস দিয়ে দিচ্ছে। বিভিন্ন ব্যাংক তারা আমাকে ক্রেডিট কার্ড ইস্যু করছে। ফলে কি হচ্ছে, আমি আমার যে আয় আমি তার চাইতে অনেক বেশি ব্যয় করে ফেলছি। ফলে জীবনের একটা বিরাট সময় আমি ইএমআইয়ের ফাঁদে পড়ে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে আমার তখন টানাটানি চলছে এবং সঙ্গত কারণে আমার জীবনে শান্তি ধীরে ধীরে কমে আসছে। তো সেই কারণে আমাদের যেরকম আয় সেই অনুপাতে ব্যয় করতে হবে। আমি যদি কোনো জায়গা থেকে ঋণ নিই, ঋণ তো নেওয়াটাই ঠিক নয়,
কিন্তু যদি ঋণ নিই আমার সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আমি এই এত সময়ের মধ্যে সেই ঋণটা শোধ করব এবং যতদিন না ঋণটা শোধ হচ্ছে আমাকে কিন্তু ব্যয় সংকোচ করে চলতে হবে। অন্যের 4 চাকা গাড়ি আছে আমার প্রতিবেশীর, তার মানে আমাকেও 4 চাকা গাড়ি কিনতে হবে। এই জিনিস যদি আমরা করি তাহলে কিন্তু আমার জীবনে অশান্তি এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। আমার বাড়িতে যে ওয়াশিং মেশিনটা আছে, আমার পাশের বাড়ির ওয়াশিং মেশিনটা তার চাইতে অনেক ভালো কোয়ালিটির, স্বাভাবিকভাবে আমাকে সেইটাই কিনতে হবে। এই যে অন্যের দেখা দেখি যে কাজগুলো করা, এই কাজগুলো করতে গিয়ে আমরা তো ভীষণ ব্যাপকভাবে আমরা নিজেদের আয়ের চাইতেও বেশি ব্যয় করে ফেলি। ফলে আমরা কিন্তু প্রতিনিয়ত অভাবে ভুগতে থাকি। যাদেরকে আমরা বাইরে থেকে একদম ঝকঝকে শার্ট প্যান্ট পরে অফিসে যেতে দেখি বা বিভিন্ন কার্যক্ষেত্রে যেতে দেখি, আমরা যদি তাদের ভিতরে ঢুকি তাহলে আমরা দেখতে পাবো এদের অনেকেই কিন্তু এই অর্থনৈতিক চাপে ভিতরে ভিতরে ভেঙে পড়ছে এবং তার ফল হচ্ছে সাংসারিক অশান্তি। তো সেই কারণে আমার যেরকম আয় সেই অনুপাতে ব্যয় করা আমার উচিত। এই যে ব্যয় করব এটাও কিন্তু ধর্মসঙ্গতভাবে ব্যয় করব। আমাদের জৈন যে আচার সংহিতা, সেই আচার সংহিতা অনুযায়ী আমাদের 4 ভাগে, আমার যে আয় এটা 4 ভাগে ভাগ করা উচিত। 4 ভাগে ভাগ করে ব্যয় করব। তো সেই 4 ভাগটা কিভাবে করব না, 1 ভাগ হচ্ছে আমার জীবন ধারণ এবং আমার উপর যারা নির্ভরশীল, পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভৃত্য দাস দাসী, এদের সবার ভরণ পোষণের জন্যে 1/4 1/4 ভাগ আমি খরচা করব। আর 1 ভাগ আমি আমার ব্যবসায়ে নিয়োজিত করব। ধরে নিচ্ছি অ্যাকচুয়ালি আমরা যারা আদি জৈন, আমরা বণিকের জাতি, তো স্বাভাবিকভাবে আমাদের ওই যে ব্যবসার কথাটা এখানে আসছে, 1/4 ভাগ আমরা ব্যবসায় ব্যয় করব। যারা কৃষক তার 1/4 ভাগ কৃষিতে ব্যয় করবে, কৃষিকার্যের জন্য তারা রাখবে। 1 ভাগ আমি ধর্মকর্ম এবং বিভিন্ন পুণ্য কাজে ব্যয় করব, আর 1 ভাগ সঞ্চয় করব। তাহলে মোট আয়কে আমরা 4 ভাগে ভাগ করে 1 ভাগ নির্ভরশীলদের ভরণ পোষণ এবং নিজের ভরণ পোষণ, 1 ভাগ আমি ইনভেস্ট করব, 1 ভাগ ধর্মকর্ম এবং অন্যান্য সামাজিক কাজে ব্যয় করব এবং 1 ভাগ সঞ্চয় করব। তো এইভাবে আমাকে আমার যে উপার্জিত অর্থ সেটাকে ব্যয় করতে হবে। 3 নম্বর যে কর্তব্য সেটা হচ্ছে প্রসিদ্ধ, মানে প্রসিদ্ধ বলাটা ঠিক হবে না, আমি যে দেশে বাস করি সেই দেশের দেশাচার আমাকে পালন করতে হবে। এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় যে হিন্দু ধর্ম এবং জৈন ধর্ম দুটো ধর্মই দেশকে ভীষণ গুরুত্ব দিয়েছে। আমরা এর আগে শঙ্করাচার্যের একটা শ্লোক পড়েছি, জননী পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিবভক্তাশ্চ স্বদেশ ভুবনত্রয়। হিন্দু দর্শন অনুযায়ী, শঙ্করাচার্যের কথা অনুযায়ী এই দেশটাই হচ্ছে, স্বদেশটাই হচ্ছে আমার 3 ভুবন। আর ঠিক তেমনি আমাদের জৈন ধর্মেও বলা আছে যে দেশে আমি বসবাস করছি সেই দেশের দেশাচার আমাকে পালন করতে হবে। তো সেই অনুযায়ী, সেই দেশের সংস্কৃতি অনুযায়ী উপযুক্ত পোশাক, উপযুক্ত খাদ্য এবং উপযুক্ত ভাষা ব্যবহার করা উচিত। অত্যধিক আকর্ষক, অঙ্গ প্রদর্শনকারী বা মোহ জাগানো পোশাক পরা আমাদের উচিত নয়। বিজাতীয় যেসব খাদ্য পানীয়
সেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। শীতের দেশে অ্যালকোহল হতে পারে প্রয়োজনীয়, কিন্তু আমরা গরমের দেশে বসবাস করি, আমাদের ক্ষেত্রে অ্যালকোহল বর্জনীয়। আজকে চাটা যদিও দেশীয় সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে, সেক্ষেত্রে চাকে আমি এড়াতে পারবো না, কিন্তু যদি এড়াতে পারি ওয়েল অ্যান্ড গুড। সেই রকম আমার যে দেশীয় খাবার, প্রত্যেকটা দেশে যে খাদ্যাভ্যাস তৈরি হয়েছে সেটা সেই দেশের ভৌগোলিক এবং পরিবেশগত পরিস্থিতির উপর নির্ভর করে যেটা সর্বশ্রেষ্ঠ বিকল্প, সেই বিকল্পটাই খাবার হিসেবে সেই জায়গায় প্রচলিত হয়েছে। এটা মানুষ প্রচলিত করেনি, এ ধীরে ধীরে সমাজে এটা তৈরি হয়েছে, কেউ ইচ্ছে করে করেনি। তো স্বাভাবিকভাবেই যে খাবারটা ইউরোপে স্বাভাবিক খাবার, সেই খাবার আমার ভারতবর্ষের স্বাভাবিক খাবার হতে পারে না। যে খাবার ভারতবর্ষের স্বাভাবিক খাবার, সেই খাবার চীনের স্বাভাবিক খাবার হতে পারে না। তো সেই জন্যে আমাদেরকে কিন্তু আমাদের উপযোগী যে খাদ্য সেটা গ্রহণ করতে হবে। আজকে আমরা বিভিন্ন অন্যান্য দেশের অনুকরণে ফাস্ট ফুড আমরা ব্যাপকভাবে কনজিউম করছি। এর ফলে দেখা যাচ্ছে কি আমাদের শিশুদের মধ্যে ওবেসিটি, স্থূলতা, এই রোগ দেখা যাচ্ছে ক্রমশ বাড়ছে। আমাদের মধ্যে এই যে কোলেস্টেরল বেড়ে যাওয়া বা হাইপার টেনশন, ডায়াবেটিস ইত্যাদি রোগগুলোর পিছনে আমরা যদি একটু তাকিয়ে দেখি, ভালো করে যদি খোঁজ করি, তাহলে দেশীয় খাদ্যাভ্যাস পরিত্যাগ করা, দেশীয় জীবনযাত্রা পরিত্যাগ করা, লেট নাইট পার্টি করা, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে দায়ী। তো স্বাভাবিকভাবেই আমাদের নিজের দেশাচার, নিজেদের সংস্কৃতি অনুযায়ী পোশাক, খাদ্য এবং ভাষা ব্যবহার করা উচিত। আমরা একটা জিনিস দেখতে পাই যে সেলিব্রিটিরা বা টিভিতে যাদেরকে দেখি, তাতে আমরা দেখতে পাই যে বাঙালি, অথচ বাংলায় কথা বলতে বলতে 4-5টা ইংরেজি শব্দ তিনি ব্যবহার করছেন। এটা আজকালকার ছেলেমেয়েরা মনে করে এটা স্মার্টনেসের লক্ষণ, কিন্তু বিষয়টা তা নয়। আমার দেশের ভাষা বাংলা, আমার ভাষা বাংলা, মাতৃভাষা বাংলা। আমি তখনই ইংরেজি ব্যবহার করি যখন আমি উপযুক্ত বাংলা শব্দ খুঁজে পাই না। তার মানে যিনি বাংলা বলতে গিয়ে 4টে ইংরেজি শব্দ ব্যবহার করছেন, তিনি সেই 4টে ইংরেজি শব্দের সমার্থক সুন্দর বাংলা শব্দ খুঁজে পাচ্ছেন না। এটা তার বাংলা ভাষায় দুর্বলতার পরিচায়ক। আমি এমন মানুষ দেখেছি যিনি যখন ইংরেজিতে লিখতেন অসাধারণ লিখতেন, আবার যখন বাংলায় লিখতেন সেটাও তাকিয়ে দেখার মতো। আমি আমার চাইতে বয়সে অনেক ছোট, তার কাছেও আমি শিখেছি। তার সঙ্গে যখন আমি কথা বলতাম, সে একটিও ইংরেজি কথা ব্যবহার করতো না, অথচ এমন সুন্দর সুন্দর সব বাংলা শব্দ সে চয়ন করে ব্যবহার করত যে আমাকে ডিকশনারি খুঁজতে হতো, এবং আমি অবাক হয়ে যেতাম যে বাংলা ভাষায় এত সুন্দর শব্দ থাকা সত্ত্বেও আমরা কেন ইংরেজি ব্যবহার করি। ঠিক আছে, এটা যার যার ব্যাপার, নিজের নিজের রুচির ব্যাপার, কিন্তু আমার ধর্ম যেটা বলছে সেটা হচ্ছে যে আমার দেশীয় পোশাক, আমার দেশীয় খাদ্য এবং আমার দেশীয় ভাষা ব্যবহার করা উচিত। এখানে দেশীয় ভাষা বলতে আমার যেমন মাতৃভাষা, তেমনি ভারতবর্ষ যেমন যেহেতু বহু ভাষাভাষী দেশ, সেহেতু কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ, সংযোগ রক্ষাকারী ভাষা, আজকের দিনে সেটাও আমাকে রপ্ত করতে হবে। এবং সেটা আজকের ভারতবর্ষে সংযোগ রক্ষাকারী ভাষা হিসেবে দুটো ভাষাই স্বীকৃত, একটা হচ্ছে হিন্দি এবং একটা হচ্ছে ইংরেজি। তো এই দুটো ভাষা অতি অবশ্যই আমি জানব, কিন্তু আমি আমার সাধারণ জীবনে আমি বাংলা ভাষাই ব্যবহার করব। একজন বাঙালি, একজন ওড়িয়া, সে ওড়িয়া ভাষাই ব্যবহার করবে, এটাই তো অস্মিতা। কিন্তু যখন আমি অন্য প্রদেশের লোকের সঙ্গে কথা বলবো, আমার ইংরেজি বা হিন্দি ব্যবহার করা দরকার হতেই পারে। সেক্ষেত্রে আমার কিন্তু একটাও যেন বাংলা শব্দ মুখ দিয়ে না বেরোয়। বাংলা যখন বলবো শুদ্ধ বাংলা বলবো,
হিন্দি যখন বলবো শুদ্ধ হিন্দি বলবো, এবং ইংরেজি যখন বলবো তখন শুদ্ধ ইংরেজি বলবো। এটাই হওয়া উচিত। আমরা পারি না, তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমাদেরকে কেউ এই বিষয়টা শেখায়নি। কিন্তু আমরা এখন যখন বড় হয়েছি তখন আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে এটা শেখাতে হবে। আর এই যে অঙ্গ প্রদর্শন, অনেকে এই জায়গাটায়, এটা খুব বিতর্কিত জায়গা, যে এমন পোশাক পরবো যাতে আমার অঙ্গ প্রদর্শিত হয়। তো এখানে অনেকেই বলেন যে এটা আমার ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ, আমিও স্বীকার করি ব্যক্তি স্বাধীনতা, আপনার অতি অবশ্যই ব্যক্তি স্বাধীনতা। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, সমাজকে বাদ দিয়ে ব্যক্তি হয় না, ব্যক্তিকে বাদ দিয়েও সমাজ হয় না। কাজেই আমার ব্যক্তি স্বাধীনতারও একটা সীমাবদ্ধতা আছে। সমাজ যতটুকু অ্যালাউ করবে আমার স্বাধীনতার সীমা কিন্তু ততটুকুই। তার মানে এই নয় যে কেউ অঙ্গ প্রদর্শনকারী পোশাক পরলে আমার মধ্যে কামোত্তেজনা জাগবে এবং আমি তাকে দুটো খারাপ কথা বলবো, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। যিনি ওই পোশাকটা পরছেন তিনি মার্গানুসারী জীবনযাপন করছেন না, সেটা তার ব্যাপার। কিন্তু আমি তার প্রতি কোনো খারাপ আচরণ করব না, এটা আমার ধর্ম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা হলো তৃতীয় কর্তব্য, প্রসিদ্ধ দেশাচারের পালন করা। এরপর তৃতীয় কর্তব্য যেটা হচ্ছে যে সমান কুল এবং সমান শীল সম্পন্ন পাত্র ও পাত্রীর মধ্যে বিবাহ। শর্ত একটাই, ভিন্ন গোত্রের হতে হবে। কুল একই রকম হবে, শীল একই রকম হবে, গোত্র আলাদা হবে। তো বিবাহ এমন পরিবারে হওয়া উচিত যেখানে পিতা পিতামহের ঐতিহ্য বজায় থাকে। মদ, মাংস এবং কুআচরণ এই বিবাহ অনুষ্ঠানে পরিত্যাগ করা দরকার। আর যে পরিবারে এই মদ, মাংস বা অন্যান্য কদাচার চলে না, সেই পরিবারেই বিয়ে দেয়া দরকার। এখানেও আবার সেই সমাজ এবং ব্যক্তি স্বাধীনতা, এই দুটো বিষয় কিন্তু আপাত দৃষ্টিতে বিরোধী বলে মনে হতে পারে। একদম ফ্র্যাঙ্কলি বলছি, আমি যখন বিয়ে করি তখন আমার যে ফিলিংসটা ছিল, অনুভূতিটা ছিল, তখন আমার মনে হয়েছিল যে আমার জীবন আমার হাতে। তো স্বাভাবিকভাবে আমার জীবনে অন্য কারো হস্তক্ষেপ আমি কেন মেনে নেব? আমি যাকে পছন্দ করি তাকে বিয়ে করবো, এ তো স্বাভাবিক ব্যাপার। জীবনটা যখন আমার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। কিন্তু বিয়ের পরবর্তীকালে আমি ধীরে ধীরে যেটা দেখলাম, আবিষ্কার করলাম যে বিয়ে মানে শুধু দুটো জীবনের মধ্যে সম্পর্ক নয়, পাত্র আর পাত্রীর মধ্যে সম্পর্ক নয়, দুটো পরিবারের মধ্যে সম্পর্ক। আজকে আমার শ্বশুরবাড়ির পরিবারের লোক আমার বাড়িতে আসছেন, আমার বাড়ির লোক আমার শ্বশুর বাড়িতে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এবং শুধু দুটো পরিবারের মধ্যে নয়, দুটো পরিবেশের মধ্যে, আমার শ্বশুরবাড়ির দেশের যে পরিবেশ আর আমার নিজের এলাকার যে পরিবেশ, এই দুটো পরিবেশের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এখন যদি এই বিষয়ের মধ্যে সমতা না থাকে, এই বিষয়গুলোর মধ্যে সমতা না থাকে, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে এবং ব্যক্তির পারিবারিক জীবনে অশান্তি নেমে আসবে। স্বাভাবিক কারণেই যারা কম বয়সী ছেলে মেয়ে, যারা ভাবছো যে হ্যাঁ বিয়েটা শুধু আমার বা আমাদের দুজনের সিদ্ধান্ত, ব্যাপারটা তা নয়। এই বিয়েটার সঙ্গে যুক্ত হয়ে আছে তোমাদের দুজনের সঙ্গে সঙ্গে তোমাদের দুটো পরিবার, তোমাদের দুটো সমাজ, দুটো সমাজের দুটো সংস্কৃতি। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে এই বিষয়টাও মাথায় রাখতে হবে। তো তাহলে আজকে মোট আমরা 4টে বিষয় চর্চা করলাম, 4টে কর্তব্য। বাদবাকি 7টা কর্তব্য এর পরের ভিডিওতে আমরা চর্চা করব।